হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে তোমার এক্সাম। খুব একটা টেনশনের মধ্যে আছো যে সারা বছর তো পড়লাম, কিন্তু তাও এখন একটু কনফিডেন্স লো লো একটা জিনিস মনে হচ্ছে। দেখো, সারা বছর তুমি যাই পারো না কেন, এই টাইমটা, এই যে পরীক্ষার আগে যে কটা দিন, এই টাইমটা কিন্তু একটা প্রপার প্ল্যানিংয়ের দরকার। প্রপার প্ল্যানিং, আর তার সঙ্গে কি প্রপার রিভিশন। প্ল্যানিংটা করে প্রত্যেকটা সাবজেক্টে একটা রিভিশন দিতে লাগবে। ওকে, সব কটা সাবজেক্টে টাইম মেনটেন করে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তুমি রিভিশন দিতে দাও, কিন্তু মনের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসো। প্রত্যেকটা সাবজেক্টের প্রতি একটা কনফিডেন্স নিয়ে আসো যে তুমি সারা বছর পড়ছো, ঠিক আছে? তো তুমি সারা বছর পড়ছো, তোমার দ্বারা হবে, তুমি প্রত্যেকটা সাবজেক্ট পারো। মনের মধ্যে এই আত্মবিশ্বাসটা নিয়ে আসো যে আমি যা পড়ছি আমার সব মনে থাকছে, আমি যা পড়বো আমার সব মনে থাকবে। এই কথাটা, কনফিডেন্সের এই কথাটা লাগবে যে আমি যা পড়ি আমার তাই মনে থাকে। এই কনফিডেন্সটা নিয়ে আসো। এইবার কি করে প্রপার প্ল্যানিং করে নাও। প্রপার প্ল্যানিং বলতে এই যে কটা দিন আছে, এই কটা দিন তুমি সাবজেক্টগুলো ভাগ করে নাও যে কোন সাবজেক্টটা কখন পড়বে আর কতক্ষণ টাইম দেবে। এই জিনিসটা কিন্তু বোঝা খুব দরকার, ঠিক আছে? এবার মাধ্যমিকের ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্ল্যানিংটা অনেকটা একই, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে অঙ্ক টঙ্কর ব্যাপার ট্যাপার আছে। উচ্চ মাধ্যমিকে আর্টসের গল্প আলাদা, সায়েন্সের গল্প আলাদা, বা কমার্সের গল্প আলাদা, এক একটা ব্যাপারটা এক এক রকম যায়। তো প্রথমত মাধ্যমিকের প্ল্যানিংটা বলি। দেখো, মাধ্যমিকে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথ। এই ম্যাথটা নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে কি করলাম না করলাম। হ্যাঁ, অনেকে আবার যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। তো ম্যাথের ক্ষেত্রে কোনো রকম টেনশন করার কিছু দরকার নেই। ম্যাথে সব থেকে বেস্ট রেজাল্ট করতে পারবে কি, প্রত্যেকদিন প্র্যাকটিস শুরু করে দাও। কীরকম প্র্যাকটিস? প্রত্যেক দিন ম্যাথামেটিক্সে 2 ঘন্টা বা 3 ঘন্টা। এটা আমি বলবো যে ম্যাথামেটিক্সে প্রত্যেকদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা প্র্যাকটিস করো। এবার কথা হচ্ছে প্রত্যেকদিন টার্গেট করো কোনো একটা চ্যাপ্টার রিভিশন দিবে। ওকে, এইবার সেটা ফার্স্ট চ্যাপ্টার হোক, লাস্ট চ্যাপ্টার হোক, পাটিগণিত হোক, এবার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নাও। যেরকম ধরো পরিমিতির একটা পার্ট হয়, তাই কি না? পরিমিতি, তাই কি না? পরিমিতি। তারপরে ধরো একটা পার্ট আছে যেটা হচ্ছে পাটিগণিত, পাটিগণিত। এবার বীজগণিত। এই যে পার্টগুলো, আরও পার্ট আছে, সেই পার্টগুলো আমি লিখলাম না। এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো তুমি লিখে নাও খাতার মধ্যে। লিখে নিয়ে সপ্তাহে টাইম মেনটেন করে নাও যে আজকে এই সপ্তাহে 2 দিন পরিমিতি করব, ঠিক আছে? তারপরে সপ্তাহে হয়তো পাটিগণিতটা ফেস করব। কিন্তু এই জিনিসটা কিন্তু একটা বড় ধরনের ভুল হয় আমাদের। আমরা ভাবি কি যে এই সপ্তাহে টোটালটা পাটিগণিত করব, পরের সপ্তাহে পরিমিতি করব। এবার কথা হচ্ছে অঙ্কর ক্ষেত্রে দেখবা কিছু কিছু অঙ্ক কটা দিন পরেই দেখবা কেমন কেন যেন মনে হয় যে পারছি না। হয়তো তুমি কদিন আগেই করছিলে, কিন্তু হয়তো 1-2 সপ্তাহ রিভিশন করনি, 1-2 সপ্তাহ প্র্যাকটিস করনি, মনে হচ্ছে যে অঙ্কটা নতুন নতুন মনে হচ্ছে, বা একটু একটু ভুলে ভুলে গেছি। এই টাইপের কিন্তু একটা ব্যাপার আসে। এর জন্য কি করবে, দুটো টাইপ করে নেবে। কিছু যেগুলো ইজি অঙ্ক, সেগুলো সপ্তাহে বা 10 দিন পরে একবার রিভিশন দিলে। কিন্তু যে অঙ্কগুলো তোমার কাছে খুব কঠিন মনে হয়েছে, যেগুলো সলভ করতে তোমার খুব পরিশ্রম হতো, সেই অঙ্কগুলো সপ্তাহে 2-3 দিন, পারলে পারে দিনে কোনো কোনো টাইম তো ফাঁকা পেলে একটু দেখে নিলে। আর সপ্তাহে পারলে 2-3 বার রিভিশন করো সেই অঙ্কগুলো। পার্টিকুলারলি অল্প কিছু অঙ্ক থাকে, সেগুলো হচ্ছে খুব কঠিন হয়, সেগুলো বারবার রিভিশন করো। এইবার কোনো একটা টপিক তুমি যদি বারবার রিভিশন করো কি না, তোমার এমনি পারফেকশন চলে আসবে। তো অঙ্কেতে কয়েকটা পার্ট বেছে নাও যে তুমি কোন কোন পার্টগুলো ভালো, সেই পার্টগুলো বারবার রিভিশন দাও। আর যেগুলো কঠিন পার্ট, সেগুলো পার্টও বেছে নাও, সেগুলোও কী বলো তো, বারবার রিভিশন দিতে থাকো। মোট কথা প্রচুর রিভিশন দিতে থাকো। প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা এরকম একটা রিভিশন টাইম করে নাও অঙ্কের ক্ষেত্রে। আর কনফিডেন্সের জন্য টেস্ট পেপার হোক, এবিটিও হোক, মাঝে মাঝে 2-1টা পেপার নিলে, নিয়ে কী করলে, পরীক্ষা দিতে বসলে, নিজেই পরীক্ষা দিতে বসলে। এবার পরীক্ষা দিলে, দেওয়ার পরে তুমি মেলালে যে তোমার কতটা ঠিক হচ্ছে। এবার কথা হচ্ছে প্রথম দিন ধরো তুমি স্কোর করলে, সাপোজ স্কোর করলে ধরো 40 নাম্বার পেলে। পরের দিনকে টার্গেট রাখবা যে স্কোরটা যেন একটু বেশি হয়, মানে 45। ভুলটা কোথায় কোথায় ভুল হচ্ছে সেই ভুলগুলো বোঝার চেষ্টা করলে, সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করলে, পরের দিনকে যেন সেই ভুলটা না থাকে। এবার এরকম প্রত্যেকটা দিন যদি তুমি তোমার ভুলগুলো বেছে বের করতে পারো, আর সেই ভুলগুলো যদি সমাধান করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভুলের পরিমাণটা অনেকটাই কমে যাবে, তাই কি না? এইবার পরীক্ষার ক্ষেত্রে কি, তুমি একবার পরীক্ষা দেওয়ার পরে তো আর পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে তো তুমি আর ভুল সংশোধন করতে পারবে না। তা যা ভুল সংশোধন তা এখনই করতে লাগবে। তো এই টাইমে প্রচুর প্র্যাকটিস দরকার, আর প্রচুর কি সলভ করা দরকার, পেপারগুলো সলভ করা দরকার, এবিটিএ পেপারগুলো। এবার প্রথম দিন 40, তারপরের দিনকে 2 নম্বর 5 নম্বর বাড়াও। তো প্রত্যেকটা পরীক্ষা বাড়িতে দিতে থাকো, টাইম পেলে পরীক্ষা দিয়ে দিলে নিজেই। তো প্রত্যেক দিন যদি পার পেপারে 10-12 করে বাড়তে থাকে, বা 5-7 করে বাড়তে থাকে, দেখো 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে
90 থেকে আর বললাম না। তো এরকম প্রত্যেক দিন একটা কি বলো তো পরীক্ষা দাও, নিজেকে এক্সাম করতে থাকো যে আমার কতটা ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস করো। তো অঙ্ক সম্পর্কে তো অনেক কিছু বললাম। এইবার পরের টপিকটা আসি, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স টপিকটা কিন্তু অনেকের কাছে হ্যাপি ডেঞ্জার মনে হয়। যে ফিজিক্যাল সায়েন্স মেনলি শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে ব্রড কোশ্চেনও আছে যেগুলো তো 2-3 নাম্বার থাকে। তো শর্ট কোশ্চেন জন্য প্রচুর কিন্তু এমসিকিউ পড়া দরকার। আর আমাদের যে চ্যাপ্টারগুলো আছে ফিজিক্যাল সায়েন্সের, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন ভালো করে বুঝো আগে, ঠিক আছে? ধরলা যে আজকে একটা চ্যাপ্টার ধরলাম, সেই চ্যাপ্টারটা শুরু করলে, শুরু করার আগে ভাবো যে চ্যাপ্টারটা, ধরো নামটা পড়লে যে চ্যাপ্টারের নামটা কি, যদি গ্যাসের ধর্ম হয় তাহলে গ্যাসের ধর্ম ভাবলা, যে গ্যাসের ধর্ম নিজেকে একটু চিন্তা করতে দিলে যে এটার মানে কি, চ্যাপ্টারটার মানে কি। এবার ভাবার পরে মনে করো যে তুমি সেই চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন পড়লেই মনে রাখতে পারবে। এবার সেই চ্যাপ্টারের কোশ্চেনগুলো শুরু করলে পড়া, মোটামুটি একটা টাইম দিলে 1-2 ঘন্টার মধ্যে টোটাল চ্যাপ্টার শেষ করলে। এবার এর পরের দিনকা হয়তো তুমি কী করলে, পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে সেটা পড়া শুরু করলে। সেটা পড়ার পরে এবার কথা হচ্ছে, এই যে গ্যাসের চ্যাপ্টার যে তুমি যে আজকে পড়ছিলে, কালকে গিয়ে কী করলে, পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা পড়ার পরে অল্প কিছু টাইম দিয়ে, অল্প কিছু হয়তো 5-10 মিনিটের জন্য কুইক রিভিশন যেটাকে বলি, অল্প টাইম দিয়ে সেই গ্যাসের চ্যাপ্টারটা হালকা একটু দেখে নিলে। আচ্ছা হলো, তারপরের দিনের গল্প করি। তারপরের দিনটা কী করলে, হয়তো তুমি কী বলবো এটাকে, তারপরে আলো চ্যাপ্টারটা শুরু করলে। আলো চ্যাপ্টারটা অনেক টাইম লাগবে, অবশ্যই একদিনে হবে না, 2 দিন লাগবে রিভিশন করতে। তো মোটামুটি আলো চ্যাপ্টারটা পড়লে, পড়ার পরে আবার ওখান থেকে কিছুটা টাইম বের করলে, করে আবার তুমি একটু গ্যাসের চ্যাপ্টারটা দেখে নিলে। বিশেষ করে কয়েকটা সংজ্ঞা, যেরকম বয়েলের সূত্র, চার্লসের সূত্র, পরমশূন্য উষ্ণতা কাকে বলে, এই টপিকগুলো একবার দেখে নিলে। তাহলে কি মাথার মধ্যে কি প্রত্যেক দিন পড়ছো হালকা হালকা। মেন কিন্তু তাপের চ্যাপ্টার পড়লে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রথম চ্যাপ্টারের যে ব্যাপারগুলো আছে, সে প্রথম চ্যাপ্টারে বলতে পারি ওজোন স্তর ধ্বংসের কারণ বা গ্লোবাল ওয়ার্মিং, এই যে টপিকগুলো আছে বা একটু কঠিন যেগুলো আছে, সেগুলো 2-4 মিনিটে দেখে নিলে। তাহলে কি হবে, তোমার প্রত্যেকদিন কিন্তু হালকা হালকা একটা রিভিশন হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে, এটার জন্য তো অনেক টাইম লাগবে। হ্যাঁ টাইম লাগবে, টাইম দাও, পরীক্ষা তো চলে আসছে, এখন টাইম দেবে না তো কখন দেবে? তো প্রত্যেকদিন 1 ঘন্টা ধরে রাখো, 1 ঘন্টা ধরে রাখো হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্স পড়ার টাইম, ঠিক আছে? এইবার কথা হচ্ছে, ফিজিক্যাল সায়েন্স খালি পড়লে হবে না, তার সঙ্গে কিছুটা লিখতে লাগবে। কারণ ভাবে দেখবা, ফিজিক্যাল সায়েন্সে যতই পড়ো, অনেক সময় লিখতে গেলে পারে দেখবে আটকে যাবে। আর তোমার যে সামনের এক্সামটা, সেই এক্সামটাকে তোমার মুখে বলতে হবে না লিখতে লাগবে। তো যেহেতু লিখতে লাগবে, তাহলে লেখার প্রিপারেশন নিতে লাগবে। তো মাঝে মাঝে কী করলে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই টপিকগুলো হালকা হালকা লিখতে থাকলে। এবার প্রত্যেকদিন টাইম দাও আধা ঘন্টার মতো, মানে 30 মিনিটের মতো টাইম দাও। 30 মিনিটের মতো টাইম দাও হচ্ছে লেখা। আর মাঝে মাঝে 2-1টা সেট বের করে দেখো যে কী টাইপের কোশ্চেন আসছে। কারণটা হচ্ছে, ফিজিক্যাল সায়েন্সে অনেক কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকে। মানেটা একই কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরে থাকে। বুঝতে না পারার জন্য কী করে আমরা অ্যান্সারই করতে পারি না। তাহলে টেস্ট পেপার ঘেটে কোশ্চেনগুলো দেখলাম কী টাইপের কোশ্চেন, এবার সেই কোশ্চেনটা দেখে সেইভাবে প্রিপারেশন নিতে দেখলাম। আর যেটা মোট কথা সেটা হচ্ছে, প্রচুর রিভিশন দিতে লাগবে ফিজিক্যাল সায়েন্সে, প্রচুর রিভিশন। আর তার সঙ্গে সঙ্গে লেখা প্র্যাকটিস প্লাস রিভিশন। প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেক দিন পড়ো। আজকে একটা চ্যাপ্টার পড়লে, কালকার একটা চ্যাপ্টার পড়লে, এরকম প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার পড়ো। আর প্রচুর রিভিশন, আর কি তার সঙ্গে সঙ্গে লেখা প্র্যাকটিস। প্রথম চ্যাপ্টার পড়ার পরে কি সেটা কী করলে, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে নিলে, ঠিক আছে? না দেখে লিখে নিলে, তাহলে কি তোমার মনেটাও ভালো থাকবে, খুব ভালো মনে রাখতে পারবে। এবার পরের সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স তুলনামূলক একটু হলেও ফিজিক্যাল সায়েন্সের থেকে সোজা, তাই তো? তো লাইফ সায়েন্সটা পড়ো, পারলে একটু লেখো। লাইফ সায়েন্সের ক্ষেত্রেও মোটামুটি ধরো 1 ঘন্টার মতো টাইম দাও, 1 ঘন্টা টাইম দাও, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে মোটামুটি ধরো 45 মিনিট 50 মিনিট পড়লে, আর 2-1টা কোশ্চেন তুমি লিখলে, 10-15 মিনিটের মধ্যে কিছু কোশ্চেন লিখলে, আর টেস্ট পেপার দেখলে কেমন টাইপের কোশ্চেন আছে। এবার সেই কোশ্চেনটা দেখার পরে একটু মনে মনে বলার চেষ্টা করো কেমন টাইপের হচ্ছে, দেখে অ্যান্সার করতে পারি কি না। আবার তোমার যদি মনে হচ্ছে যে না অ্যান্সার এরকমভাবে হবে না, একটু লেখা প্র্যাকটিস করি, তাহলে 2-1টা কোশ্চেন লিখলে, কোনো দিন টোটালটা লিখলে, কোনো দিন আবার টোটালটা পড়লে। প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার পড়ো, 3টা চ্যাপ্টার এই পরীক্ষার জন্য পড়ো, বুঝতে পারছো? এবার বাকি থাকলো কি হিস্ট্রি জিওগ্রাফি। তো হিস্ট্রি জিওগ্রাফিও যে খুব চাপের বিষয় তা না। হিস্ট্রি জিওগ্রাফির মেনলি যেটা করবে, যদিও আমি সায়েন্সের, হিস্ট্রি জিওগ্রাফি সম্পর্কে আইডিয়া তুলনামূলকভাবে কম, তো যেটা মনে হয় হিস্ট্রি সম্পর্কে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা আইডিয়া নিয়ে আসো, যে এই চ্যাপ্টারটাতে কী আছে। ওকে, বেসিক্যালি এই চ্যাপ্টারটাতে কী আছে, তো প্রথমত চ্যাপ্টারের মধ্যে কী আছে সেটা বোঝো। তারপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু বানিয়ে লেখার চেষ্টা করো,
ঠিক আছে? মেন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বোঝার, সেই পয়েন্ট টু পয়েন্ট লেখার চেষ্টা করো। এবার আমার মনে হয় হিস্ট্রি 1 ঘন্টা পড়লেই যথেষ্ট, বা 1 ঘন্টার কম পড়লেও মনে হয় প্রিপারেশন যথেষ্ট হবে। তবে এই ক্ষেত্রে না প্রচুর সাজেশন পাওয়া যায়, বা এবিটিএতেও প্রচুর সাজেশন আছে, সেগুলো ফলো করো। আর চ্যাপ্টার যেটা আছে, টোটাল চ্যাপ্টার 2বার করে রিভিশন মারো, 2-3 বার করে রিভিশন মারো। পরীক্ষার আগে যে কয়দিন টাইম আছে সেই কয়দিনের মধ্যে 2-3 বার প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন মারো, আশা করি হয়ে যাবে। আর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে বেশি ফলো করো, 2-4টে কোশ্চেন লেখো, আশা করি হিস্ট্রি ভালো হবে। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে বেস্ট স্কোর করার জন্য শর্ট কোশ্চেনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা পেপারে শর্ট কোশ্চেনগুলো ভালো করে পড়ো, সে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর হিস্ট্রি হোক। এবার জিওগ্রাফিটাও একই রকম, প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে পড়ো, চ্যাপ্টারের ডিটেলস কী আছে সেটা বোঝো। এবার বোঝার পরে কি কোশ্চেনগুলো কী আছে সেই কোশ্চেনগুলো দেখো, নিজে নিজে লেখার চেষ্টা করো। আর মেনলি শর্ট কোশ্চেন সেটাকেও ফলো করো, একটা কোশ্চেনও স্কিপ করবে না। আর বড় কোশ্চেনগুলো পড়লে, আইডিয়া পেলে, প্রত্যেকটা চ্যাপ্টার 2-3 বার পড়লে, এবার কি সেই কোশ্চেনগুলো টেক্সট পেপারে ঘাটলে যে কোশ্চেনগুলো কেমন আছে, একই টাইপের হয়, কোশ্চেনগুলো না দেখে একটু লেখার চেষ্টা করলে প্র্যাকটিস করো, জিওগ্রাফি সলভ। আর বাংলার ক্ষেত্রে প্রত্যেকটা কবিতা পড়ো, প্রত্যেকটা গল্প একদম থ্রোলি পড়ো, মজা নিয়ে নিয়ে। মনে করো যে তুমি সিনেমা দেখছো, এইভাবে ভেবে কবিতাটা পড়ো, কবিতাটাকে এনজয় করে করে পড়ো, মজা নিয়ে নিয়ে পড়ো, গল্পটাও সেম মজা নিয়ে নিয়ে পড়ো। প্রত্যেকটা সাবজেক্ট বাংলার ক্ষেত্রে। এইবার যখন পড়া কমপ্লিট হয়ে গেল, তখন সেই কবিতাটা একটু ভাবো যে এর বিষয়বস্তুটা কী, গল্পের ক্ষেত্রেও সেই বিষয়বস্তুটা কী। এবার প্রত্যেকটা কবিতা বা গল্পের যদি বিষয়বস্তুটা তুমি যদি এখানে স্টোর করতে পারো, তাহলে পরীক্ষার হলে কি না, আর যাই হোক তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে, তুমি লিখতে পারবে। এইবার যখন প্রত্যেকটা গল্প কবিতার কনসেপ্ট ক্লিয়ার হলো, তখন তোমার যে নোট বইটা আছে, সেই নোট বইয়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, বড় কোশ্চেনগুলো, সেগুলোকে পড়ো আর তোমার কনসেপ্টের সাথে মিলাও, সেগুলোকে পড়ো তোমার কনসেপ্টের সাথে মিলাও। তাহলে কি হবে, তোমার যে পরিশ্রম যেটা লাগবে সেই পরিশ্রমটা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ ভেতর থেকে অনেক কিছু তোমার তখন বেরিয়ে আসবে, কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার। ওকে, ইংলিশের ক্ষেত্রেও কি, ইংলিশের ক্ষেত্রে প্রপার টাইম দাও, ঠিক আছে? প্রপার টাইম বলতে ধরো এখানে রাইটিং স্কিলের যে পার্টগুলো আছে বা গ্রামার যে টপিকটা আছে, সেই টপিকগুলো ভালো করে পড়ো, থ্রুলি গ্রামার প্র্যাকটিস করো, ঠিক আছে? প্রত্যেকদিন গ্রামার প্র্যাকটিস করো। আর সিন অ্যান্ড সিন সবথেকে বেশি গুরুত্ব দাও, সবথেকে বেশি গুরুত্ব দেবে কি, সিন অ্যান্ড সিনে। ওকে, সিন অ্যান্ড সিন প্রত্যেক দিন পারলে একটা করে সেট করো, এই সিন অ্যান্ড সিন তোমার স্কোরটা বেটার করে দেবে। আর রাইটিং স্কেলে যে টপিকগুলো হয়, যেরকম ধরো লেটার রাইটিং হোক, প্যারাগ্রাফ হোক, নোটিশ রাইটিং হোক, এগুলোর যে মেন যে ফরম্যাট, সেই ফরম্যাটগুলোকে রেডি করো, আর একটু বানিয়ে লেখার চেষ্টা করো, ঠিক আছে? আর মোর কথা, সিন অ্যান্ড সিনের উপর গুরুত্ব দাও, আর গ্রামারটা একটু প্র্যাকটিস করতেই লাগবে। এবার কথা হচ্ছে, এটা তো গেল টোটাল বক বা ভাষণ বলতে পারো, এটার একটা প্ল্যানিং দরকার। তো একটা টাইম মেনটেন করে নাও। প্রত্যেক দিন সকালবেলায় যদি টিউশন না থাকে, তাহলে সকালবেলাটা কাজে লাগবে। যদি তোমার সকালে টিউশন না থাকে, তাহলে সকালটা কাজে লাগাও। আর যদি তোমার বিকালে টিউশন না থাকে, তাহলে বিকালে টাইমটা কাজে লাগাও। এবার কথা হচ্ছে, যদি আমি ভাবি একটা ডে পুরোপুরি 24 ঘন্টার দিন ভাবি, টোটাল 24 আওয়ার্স। তো এই 24 ঘন্টার মধ্যে একদম সকালবেলা ধরো তুমি ভেবে নিলে সকাল 6টার থেকে 5টার থেকে 7টার থেকে তোমার যেটা ভালো লাগে সেই প্ল্যানিংটা তুমি ধরতে পারো। প্রথমত 3-4 ঘন্টা কী করবে, রেস্ট করবে পড়বে। কীরকম, ধরো ফিজিক্যাল সায়েন্স টানা 1-1.5 ঘন্টা পড়লে, তারপরে একটু রেস্ট করলে 5-10 মিনিট, তারপরে আবার জিওগ্রাফি পড়লে, ধরো আবার রেস্ট করলে, তারপরে আবার লাইফ সায়েন্স পড়লে, এরকম করে কন্টিনিউ টানা 10টা পর্যন্ত পড়তে থাকো, 10টা পর্যন্ত টানা পড়তে থাকো। এইবার কী হলো, মাঝখানে রেস্ট নাও, খাবার দাবার খাও, স্নান দান করো, ওটার 12টা বা 1টার দিকে কী করলে, অঙ্ক নিয়ে বসলে। দুপুরবেলা অঙ্ক নিয়ে বসলে, দুপুরে মোটামুটি ধরো 2 ঘন্টা, 2টা-3টা পর্যন্ত যতক্ষণ পারো অঙ্ক করো। অঙ্ক করার পরে বিকেলবেলা একটু ফ্রেশ হও, একটু রেস্ট নাও, খেলো। করার পরে এবার দেখো মোটামুটি সন্ধ্যার দিকে আবার ফিজিক্যাল সায়েন্স নিয়ে বসো হালকা। ফিজিক্যাল সায়েন্স হোক বা জিওগ্রাফি হোক বা হিস্ট্রি হোক বা লাইফ সায়েন্স হোক বা ইংলিশ হোক, যে কোনো একটা পেপার নিয়ে বসো, কন্টিনিউ করতে থাকো। মোটামুটি ধরো রাত 9টা পর্যন্ত পড়লে, রাত 9টা পর্যন্ত। ওকে, রাত 9টা পর্যন্ত পড়ার পরে কি, খাওয়া দাওয়া করার পরে মোটামুটি 9টার পরে একটু লেখা প্র্যাকটিস। কিসের লেখা প্র্যাকটিস, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, লাইফ সায়েন্স হোক, প্রত্যেকটা সাবজেক্ট আধা ঘন্টা করে লেখার প্র্যাকটিস করলে, যে দেখি তবে এই কোশ্চেন লিখতে পারি কিনা, কারণ পরীক্ষাটা কি লিখতে লাগবে, তো লেখা প্র্যাকটিস করা দরকার। এটা হবে হচ্ছে প্ল্যানিং। ওকে, তাহলে দেখো প্রত্যেক দিন 2 ঘন্টা ফিজিক্যাল, 2 ঘন্টা হচ্ছে ম্যাথামেটিক্স, 2 ঘন্টা বলবো না, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ফিজিক্যাল সায়েন্স, 1 ঘন্টা লাইফ সায়েন্স, 1 ঘন্টা হিস্ট্রি, 1 ঘন্টা জিওগ্রাফি, 1 ঘন্টা বাংলা, 1 ঘন্টা হচ্ছে কি ইংলিশ। টোটাল 8 ঘন্টা যাচ্ছে। তো
এই 8 ঘন্টা হচ্ছে পড়ো। আশা করি তুমি যেটা চাচ্ছ মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে যে বোর্ডই দাও না কেন সেটা মনে হয় হতে বাধ্য। তবে সেই প্রিপারেশনটা কিন্তু মনের মধ্যে রাখতে লাগবে, আর একটা কনফিডেন্স রাখতে লাগবে কি আমি যা পড়ছি আমার সব মনে থাকছে, আমি যা পড়ছি আমার সব মনে থাকছে, এই চিন্তা নিয়ে পড়ো, আশা করি বেটার রেজাল্ট করতে পারবে। এইবার যদি বলি এইচএস বা উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশনটা কেমন হবে, প্রত্যেক দিন ম্যাথামেটিক্স 2-3 ঘন্টা করো, পারলে 3 ঘন্টা করো, ওকে। যারা অঙ্ককে খুব ভালোবাসো তাদের কাছে 3 ঘন্টা কোনো কিছু মনেই হবে না, করো। ফিজিক্স ফিজিক্স মোটামুটি ধরো 1.5 থেকে 2 ঘন্টা পড়ো, ঠিক আছে। কেমিস্ট্রিটাও এরকম, প্রত্যেকটা চ্যাপ্টার বুঝলে বুঝার পরে কী বলো তো সেই চ্যাপ্টারটা ট্রুলি প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পার্ট তুমি বোঝার চেষ্টা করো। আর দেখো যে এবিটিতে কেমন টাইপের, ডাব্লিউবিটিএতে কেমন টাইপের কোশ্চেন আসছে, সে কোশ্চেন অনুসারে তুমি চ্যাপ্টারগুলোকে রেডি করলে। ফিজিক্সের ক্ষেত্রে কেমন টাইপের কোশ্চেন আসছে, প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের কোশ্চেন আসছিলো, এবিটিতে কেমন টাইপের কোশ্চেন ধরুন আছে, সেইভাবে প্রিপারেশনটা কমপ্লিট করো। চ্যাপ্টার পড়ার পরে কি ওই কোশ্চেন পেপারে যে টাইপের কোশ্চেন আসছে ডাব্লিউবিটিএতে দেখলে, ঠিক আছে, ওই টাইপের কোশ্চেন ওইভাবে প্রিপারেশন করো, যে ওই কোশ্চেনটা ওইরকম ধরন ছিল ওইভাবে রেডি করতে লাগবে। এবার কি বায়োলজি, যদি বায়োলজি থাকে তাহলে বায়োলজি ওইভাবে সেম, প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে প্রিপারেশন নিতে থাকো। আর বাংলা ইংলিশ তো সায়েন্সের স্টুডেন্ট একটু কমই পড়ে, তবে এই ব্যাপারে আর ফাঁকিটা না দিয়ে একটু পড়ো। বাংলা ইংলিশে যেটা সায়েন্সের স্টুডেন্টগুলো কী করে বেশিরভাগই চ্যাপ্টারটা বা গল্প কবিতাগুলো বুঝে নিল, বোঝার পরে কি বানিয়ে আর কি বলবো এইভাবেই ম্যাক্সিমাম করে। তবে অতটা ফাঁকি দেওয়াও ঠিক না, বাংলা ইংলিশটাও পড়ো, প্রত্যেকটা গল্প কবিতা পড়ো, আর কোশ্চেন প্যাটার্নগুলো দেখো ওইভাবে রেডি করো, যেরকম কোশ্চেন হবে সেরকমই অ্যান্সার দিতে হবে, ওকে। নোট বইগুলো ভালো করে পড়ো, ওকে। তো এই প্ল্যানিং অনুসারে পড়তে থাকো, আশা করি বেস্ট রেজাল্ট হবে, তুমি যে রেজাল্টটা চাচ্ছ সেই রেজাল্টটাই হবে। কিন্তু তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে ফার্স্টে যেটা বললাম, প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে মনে রাখতে হবে কি আমার দ্বারা সব কিছু পসিবল, আমি বেটার রেজাল্ট করতে পারবো, আমি যা পড়ি আমার তাই মনে থাকে, তাহলেই সম্ভব। তুমি কনফিডেন্স নিয়ে আসো প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে, কনফিডেন্স নিয়ে আসো যে আমার সব কিছু মনে থাকে আর আমি সব থেকে বেটার রেজাল্ট করতে পারবো, মনের মধ্যে এক ফোঁটাও হয় না, আমি সব পড়তে পারি আর আমার সব মনে থাকে, এই কনফিডেন্সটা নিয়ে আসো, তুমি করতে পারবে। হাতটা মুঠু করো, আমার মতো শক্ত করলে এবার বলো পারবো, বেটার রেজাল্ট করবো। চলো, বেস্ট অফ লাক।